উড়িষ্যার বালাসরে রয়েছে নীলগিরি পর্বত, আর এই নীলগিরি পর্বতের কোলে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির। অবিরাম বয়ে চলা এই জলরাশির মধ্যে রয়েছে লুকোনো 5টি শিবলিঙ্গ। কথিত আছে মাতা সীতা বনবাসে যাওয়ার সময় এখানে শিবের উপাসনা করেন। বাগদা বিচে কাটানো সুন্দর সময়গুলোকে স্মৃতিবদ্ধ করে আমরা এখন এগিয়ে চললাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের দিকে। আমরা এখন চলে এসেছি বালাসরের কাছে অবস্থিত রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। আমরা এখন চলে এসেছি রেমুনা ক্ষীরচোরা মন্দিরে। রেমুনা কথাটার অর্থ হলো গুড লুকিং। এটা বাংলা শব্দ রমণীয় বা উড়িয়া শব্দ রমণীয় থেকে এসছে। আর ক্ষীরচোরার মানে হচ্ছে ওই কৃষ্ণের যে বাল্যকালের যে মাখন চুরির কথাটা, এটাই এখানে উল্লেখ করা হয়েছে। এবার আমরা এগিয়ে চললাম বালাসরের কাছে ইমামি জগন্নাথ টেম্পল দেখার জন্য। আমরা এখন এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে। আমরা এই ফ্রি শু স্ট্যান্ডে জুতো রেখে দিয়েছি। এখানে জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা লাগে না। এখানে পা ধোয়ার জায়গা আছে, এখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এই ইমামি জগন্নাথ মন্দিরের ওপর একটা অষ্টধাতু নির্মিত চক্র আছে, যেটা নীল চক্র নামে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের প্রসাদ বিক্রি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাজা। আমরা এখন চলেছি ব্লু লেকের দিকে। এটি বালাসর থেকে 15 কিলোমিটার দূরে উড়িষ্যার মিত্রপুরে অবস্থিত। এটি একটি খনন কার্যের ফলে তৈরি, কৃত্রিম উপায়ে তৈরি এই ব্লু লেক। আমার এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লু লেক। এটা মাইনিং মানে খনন কার্যের ফলে এই ব্লু লেকটা তৈরি হয়েছে। এটা কৃত্রিম উপায়ে তৈরি। কৃত্রিমই হোক আর যাই হোক, তবে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর যথেষ্ট বড় এই লেকটা। আমরা এবার চলেছি নীলগিরির দিকে। নীলগিরি মার্কেটের ওপরই জগন্নাথ টেম্পল আর নীলগিরি রাজবাড়ি অবস্থিত। আমরা এখন এসে পৌঁছেছি নীলগিরি জগন্নাথ মন্দিরে। এটা হচ্ছে স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মন্দিরটা। রাজা হরিসেন এখানকার এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। এই পাশেই রয়েছে রাজার রাজবাড়ি। আমরা চেষ্টা করব এই রাজবাড়িতেও একবার যাওয়ার। এবার আমরা রাজবাড়ির দিকে প্রবেশ করছি। ঢুকতেই যে সিংহের মূর্তিগুলো দেখছিলেন আপনারা, ওটাকে সিংহদ্বার বলা হয়। এই রাজবাড়ি
এখন যে রাজা আছে সেটা হচ্ছে রাজা জয়ন্তচন্দ্র। তো এই রাজবাড়ির পাশেই কত পাহাড় আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। খঞ্জ রাজাদের আদি বাসস্থান ছিল এই নীলগিরি। ব্রিটিশ ইন্ডিয়াতে এই নীলগিরি একটি প্রিন্সলেস স্টেট ছিল। রাজবাড়ি দেখে এবার আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। আমরা এসে পৌঁছালাম হোটেল গুরুশক্তিতে। আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে এই হোটেল গুরুশক্তি। এই আমাদের গুরুশক্তির রুম। টিভি, এরকম একটা বড় কিং সাইড বেড, 3 জন আরামসে শুতে পারবে। এরকম একটা ফোন আছে যেটা রিসেপশনে যখন তখন কন্ট্যাক্ট করার জন্য, আর একটা আলনা আলমারি দিয়েছে। আর এই হচ্ছে বাথরুম, শাওয়ার আছে, আর একটা ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে। সাইজ যথেষ্ট বড়। আর এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি খুললেই এরম হচ্ছে পাহাড় দেখতে পারবেন চারদিকে। আর এটা হচ্ছে কুলডিঘা ফরেস্টের অন্তর্গত, তাই এখানে রাত্রেবেলা আশা করি প্রচুর কিচিমিচি পোকার আওয়াজ পাওয়া যাবে। হ্যাঁ, হোটেল গুরুশক্তিতেই এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমি নিয়েছিলাম মাছ ভাত, 130 টাকা প্লেট। আমরা লাঞ্চের পর আধা ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। 5টা অবধি মন্দির খোলা থাকে, এখানে গাড়ি প্রবেশ করে না, তাই আপনাকে পায়ে হেঁটে বা অটো নিয়ে যেতে হবে। অটো ভাড়া 20 টাকা করে পড়লো। আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরের দিকেই চলেছি। এবার পঞ্চলিঙ্গেশ্বরের বাইরে অনেক দোকানপাট আছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, প্রসাদ, তারপর বিভিন্ন রকম ভগবানের ছবি, খেলনা। কিন্তু এগুলো সব 5টার পর বন্ধ হয়ে যাবে, কারণ 5টার পর যেহেতু এটা কুলডিঘা ফরেস্টের মধ্যে, তাই এখানে হাতি ভাল্লুক বেরিয়ে পড়ে। 350 খানা সিঁড়ি পেরিয়ে আপনাকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে যেতে হবে। দিনের একেবারে শেষ লগ্নে সন্ধ্যের আলো যখন নিভু নিভু, তখন আমরা চলেছি যেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে আসা, সেই পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে আমরা চলেছি। তো ওপরে গিয়ে কথা হবে। এখন সময় খুবই কম, 5টা অবধি মন্দির খোলা। আমি তো চাইলে 10 মিনিটে পৌঁছে যাব, কিন্তু আমাদের সাথে আমাদের 5 মিনিটেই হয়ে যাবে, কিন্তু আমাদের সাথে যারা আছে তাদেরকে নিয়ে 5 মিনিট তো না, আধা ঘন্টারও বেশি হয়ে যেতে পারে। তার জন্য চেষ্টা করছি অন্তত দর্শনটা যেন পেয়ে যাই। অনেক কষ্ট করে যাচ্ছি, আমার শাশুড়ি মা হাঁটছে, হ্যাঁ, পায়ের অবস্থা খারাপ তাদের। আমার শাশুড়ি মা এখানে সিঁড়িতে ওঠার মাঝামাঝিতে বসার জায়গাও আছে।
এই যে অবিরাম বয়ে চলেছে জল, এই পাহাড়ের খাঁজের মধ্যেই রয়েছে 5টা লুকোনো শিবলিঙ্গ। আমরা এলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। শেষ অবধি দর্শন হয়েছে, ভালো মতন দর্শন হয়েছে, কিন্তু ভাগ্যটা সত্যিই ভালো। তারপরে কিছুক্ষণ পর জলের স্রোত এমনই এলো যে মন্দির এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। আর ওই পাহাড়ের খাঁজের মধ্যে 5টা শিবলিঙ্গ লুকানো আছে, আর ওই ঝর্ণার জল ওই শিবলিঙ্গ ছুঁয়ে এখানে আসছে। এটাই এখানের বৈশিষ্ট্য। আমরা রাতের ডিনার রোড সাইড একটা ধাবায় করেছিলাম। সেখানে নিয়েছিলাম চিকেন তন্দুরি, চিকেন বাটার মশলা, আর তার সাথে নিয়েছিলাম বাটার নান। সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে এরম পাহাড় দেখতে দেখতে চায়ে চুমুক দেওয়ার একটা সুন্দর অনুভূতি আমি গুরুশক্তিতে ভালোভাবে উপলব্ধি করেছি। খুব সুন্দর লাগছিল, আর পাশ দিয়ে কত পাখির কিচিমিচি শব্দ শুনতে খুব দারুণ লাগছিল। সময়টা বেশ ভালোই কাটলো গুরুশক্তিতে। আজ গুরুশক্তি থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। আজকে আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে দেবকুণ্ডু আর চাঁদিপুর। দেবকুণ্ডু যাওয়ার রাস্তা আপনাকে ভীষণভাবে রোমাঞ্চিতও করবে। যেমন পাহাড় দেখতে পাবেন, তেমনি কুলডিগা ফরেস্ট এর ভেতর দিয়েই আপনাকে যেতে হবে। এই রাস্তার চারদিকে কিন্তু কুলডিগা ফরেস্ট। এখানে হাতি, বাঘ, ভাল্লুক যখন তখন বেরোয় এই রাস্তায়। গ্রামের সুন্দর অনুভূতি নিয়ে আমরা চলেছি হচ্ছে এখন দেবকুণ্ডুর দিকে। পাহাড় আর জঙ্গলে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে খুব সুন্দর লাগছিল। আশা করি আপনারাও যখন যাবে আপনাদেরও এরকমই অনুভূতি হবে। গাড়ি নিয়ে আসার পর এখানে আপনাকে গাড়ি পার্কিং করে দিতে হবে। এদিকে পার্কিং জায়গা আছে। পার্কিং করে দেওয়ার পর এইখানে যে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কেটে এখান থেকে সাফারির জন্য যেতে হবে। একটা ব্যাটারি চালিত গাড়ি আছে, সেই গাড়ির মাধ্যমে আপনাদেরকে যেতে হবে। তো দেখা যাক কি দেখা যায় এখন, সেই জন্য ওয়েট করছি। আমাদের 42 নম্বর লাইন, তো টিকিট নাম্বার 42, 70 টাকা করে পার হেড টিকিট। টিকিট কাউন্টারের পাশে এরকম একটা ওয়েটিং রুম আছে। আপনাদের যতক্ষণ না গাড়ি আসছে আপনারা এখানে ওয়েট করতে পারেন। এটাই হলো এই ব্যাটারি চালিত গাড়ি। এই গাড়িতে করেই আপনাদের জঙ্গলে সাফারি করতে যেতে হবে, আবার এই রকম গাড়িতেই আপনাদের ফিরে আসতে হবে। যাত্রাপথে এরকম পাহাড়, ঝর্ণা, জঙ্গল আমাকে বেশ রোমাঞ্চিত করে তুলেছিল। এটা কিন্তু কুলডিগা ফরেস্ট। এখানে বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ সবই আছে। এরা যখন তখন বেরিয়েও পড়ে।
যদিও বা এটা ফরেস্ট গার্ডের আন্ডারে, কোনো ভয়ের কিছু নেই। এই গাড়িটা আপনাকে প্রায় 5 কিলোমিটার জঙ্গলে প্রবেশ করানোর পর যেখানে নামাবে সেখান থেকে আপনাকে দেবকুণ্ডুর মন্দির দর্শনে যেতে হবে। আর এই মন্দিরটা ঝর্ণার মধ্যে, পাহাড়ের মধ্যে পাশ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে। যাবো, আমরা ওপরে উঠবো, আমি তো উঠবোই। এই দেবকুণ্ড মা অম্বিকার মন্দির। এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ছুঁয়ে নেবে। এটা কিন্তু 51তম সতীপীঠেরও একটা পীঠ। এটা শিমলিপালের কাছে অবস্থিত। সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এরকম মন্দির দর্শন আমার মন ছুঁয়ে নিয়েছিল। উফ, 400 সিঁড়ি পেরোতে হবে সবার কাছে শুনলাম। এখন উঠছি, এত দূর এসছি, এখন মন্দির তো দর্শন করবই। বাড়ির সিনিয়র সিটিজেনদেরকে বসিয়ে দিয়েছি, তাদের পক্ষে যাওয়া সম্ভব না। আমরা চলেছি মন্দির দর্শন করার জন্য। জয় জগন্নাথ। এই শেষ পর্যন্ত আমরা হনুমানজির দর্শন পেলাম, চলে এসেছি। ও আচ্ছা, ক্যামেরা নট অ্যালাউড। দেবকুণ্ডকে পিছনে ছেড়ে এবার আমরা চললাম চাঁদিপুরের উদ্দেশ্যে। চাঁদিপুরকে ভ্যানিসিং সি বিচও বলা হয়। এটা সমুদ্রের কাছে আসা যাওয়া জোয়ার ভাটার ওপর নির্ভর করে। দিনের শেষ লগ্নে আমরা চলে এসেছি চাঁদিপুরে। চাঁদিপুর হলো এমন একটা বিচ, এটা নির্ভর করে জোয়ার ভাটার ওপর, সমুদ্র কাছে দূরে। এটাকে ভ্যানিসিং সি বিচও বলা হয়। আমাদের 7টায় ট্রেন, খুব বেশি সময় নেই। রাস্তায় একটু জ্যামে পড়ার জন্য আমরা একটু লেটেই ঢুকেছি। তবে চাঁদিপুর ঘুরে আমরা বালাসরে যাওয়ার সময় পেয়ে যাব। যদিও বা ট্রেন লেট দেখাচ্ছে, কিন্তু খুব একটা লেট নয়। 7টার ট্রেন, আমাদের
8টার সময় আসবে দেখাচ্ছে, 8টা থেকে 8:30। সমুদ্র এখন দেখাই যাচ্ছে না। দেবকুণ্ডুর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এমনভাবে মন কেড়েছে যে আমরা চাঁদিপুরে বেশি সময় আর দিতে পারলাম না। আমরা রওনা দিলাম বালাসরের দিকে। মনে একরা স্মৃতি নিয়ে চলে এলাম আবার বালাসরে। রওনা দেবো হাওড়া চেন্নাই মেল ধরে বাড়ির উদ্দেশ্যে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্রমণকে কেন্দ্র করে। আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আপনাদের আরও নতুন নতুন জায়গা আমি ভ্রমণ করাতে পারি।